আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চে আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশে হঠাৎ করেই আবার জঙ্গিদের তৎপরতা বেড়ে গেছে। এদিকে পাহাড়েও বিচ্ছিন্নতাবাদীদের সক্রিয় উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এবং এই যে জঙ্গিদের তৎপরতা বৃদ্ধি হচ্ছে, এটি নিয়ে কিন্তু অনেক বেশি আলোচনা হচ্ছে দেশে এবং দেশের বাইরে। আমেরিকা, ইসরায়েল সহ অনেকগুলো দেশই এই মুহূর্তে বাংলাদেশের উপর নজর রাখছে। এই জঙ্গি তৎপরতা বৃদ্ধির প্রেক্ষিতে আমেরিকা কি বাংলাদেশের উপরে কোনো পদক্ষেপ নিতে যাচ্ছে? এর পাশাপাশি একদম শেষে আমি ২৬ সেকেন্ডের একটা ভিডিও ফুটেজ আপনাদের দেখাবো। এই বিএনপির আমলে ইউনূসের ধারাবাহিকতায় নির্যাতন কি ভয়াবহ আকার ধারণ করেছে তারই সামান্য নমুনা। শেষ পর্যন্ত সাথে থাকবেন। আগস্ট ষড়যন্ত্রের মাধ্যমে যে জঙ্গি অভ্যুত্থান ঘটেছিল, যাকে রেজিম চেঞ্জ বলা হচ্ছে, সেখানে যে জঙ্গিদের সক্রিয় অংশগ্রহণ ছিল সেটি আজকে দিনের আলোর মতো পরিষ্কার। এবং তখন কারাগার ভেঙে অনেক জঙ্গি পালিয়ে গিয়েছিল। তাদের মধ্যে ৭৯ জনকে আজও আর ধরা যায়নি। এই ৭৯ জনের মধ্যে আবার ৯ জন ছিল মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি। সে ৫ই আগস্টের পর থেকেই আমরা ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে এই কলেমা তৈয়ব লেখা আইএসআইএস এর পতাকার আদলে বিভিন্ন পতাকা বহনকারী জঙ্গি গোষ্ঠীদের দেখেছি। এদের আমরা দেখেছি ধানমন্ডিতে যখন ৩২ ভাঙা হয়, তখনও আমরা তাদের এই পতাকা সহ দেখেছি। এরা এখন সারা দেশে ছড়িয়ে পড়েছে। এরা ১ সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। এরা মোটরসাইকেল নিয়ে র্যালি করছে। দিনাজপুরের একটা সেতুতে তাদের পতাকা টাঙানো হয়েছে। ভোলার একটা সেতুতে তাদের পতাকা টানানো হয়েছে। যাত্রাবাড়ি ফ্লাইওভারে অনেকগুলো পতাকা তারা টানিয়েছে। পুলিশ সেই পতাকা সরিয়ে দিয়েছে। তারপরে দেখা গেল যে পুলিশ সরানোর পরে আবার সেই পতাকা তারা সেখানে আবার টানিয়েছে। এমনি করে তারা তাদের উপস্থিতি জানান যেভাবে দিচ্ছে এবং সেই উপস্থিতিটা দিন দিন বাড়ছে। এর আগে গত বছরের ডিসেম্বরে দক্ষিণ কেরানীগঞ্জে একটা বাড়িতে মাদ্রাসা, সেখানে বোমা বিস্ফোরণে কয়েকজন আহত হয় এবং পরে দেখা গেছে সেখানে বোমা বানানোর নানা রকমের কেমিক্যাল রয়েছে। গত ফেব্রুয়ারিতে চাঁপাইনবাবগঞ্জে সেই বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ হয় এবং ২ জন মারা যায়। এই সবাই জঙ্গি তৎপরতার সাথে জড়িত। তো এখন প্রশ্ন উঠেছে যে এত বেশি জঙ্গি তৎপরতা, এবং এটি যখন ভারতের ইসরায়েলি রাষ্ট্রদূত বলেন যে বাংলাদেশ এবং পাকিস্তানে হামাস অপারেট করছে, তখন এটা পুরো ওয়ার্ল্ড মিডিয়ায় কিন্তু নতুন করে দৃষ্টি আকর্ষণ করে। এবং কদিন আগে চিটাগাং এর এয়ারফোর্সের একজন ওয়ারেন্ট অফিসার, তাকে পাওয়া যায় টিটিপির ডেরায়। টিটিপি হলো তেহরিকে তালেবান অফ পাকিস্তান, পাকিস্তানের একটা জঙ্গি গোষ্ঠী। তাদের সাথে এই বিমান বাহিনীর কোনো কোনো কর্মকর্তার যোগাযোগ খুঁজে পাওয়া গেছে। এটা খুবই অ্যালার্মিং। বাংলাদেশে ৮ কিংবা ৯টা আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী কিংবা তাদের শাখা এই মুহূর্তে অপারেট করছে এবং ডক্টর ইউনূস ছিল একজন জঙ্গি বান্ধব সরকার। তার সরকারের আমলে যে গত বছর এপ্রিলে আপনাদের মনে আছে কাশ্মীরের পাহালগাঁয়ে পাকিস্তানি জঙ্গি গোষ্ঠী একটি হামলা করেছিল এবং সেখানে অনেকে নিহত হয়েছিল। সেই বোমা হামলার আগের দিন বাংলাদেশের অন্যতম জঙ্গি মুফতি হারুন ইজাহার, যার জঙ্গি কানেকশনটা সবার কাছে মোটামুটি ওয়েল নোন, তার সাথে ডক্টর আসিফ নজরুল মিটিং করেছিল। এই ডক্টর আসিফ নজরুল ইউনূস সরকারের পক্ষ থেকে, এর সাথে আরো ২-১ জন উপদেষ্টা, এরা মোটামুটি জঙ্গিদের সাথে লিয়াজো মেনটেইন করত। তো আজকে সেটাই আরো ফুলে ফেপে উঠছে। বর্তমান বিএনপি সরকারের অবস্থানটা কি জঙ্গিদের ব্যাপারে? স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব বলছেন যে বাংলাদেশে জঙ্গি নেই। আবার
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডক্টর জাহেদ বলছেন বাংলাদেশে জঙ্গি আছে। অর্থাৎ সরকার নিজেই দুই রকম স্ট্যান্ড নিয়েছে। আবার জঙ্গিরা বলছে যে বাংলাদেশে বিএনপি এবং জামাতের রাজনীতি করতে হলে দুটো দলেরই নাকি এই জঙ্গি গোষ্ঠীদের দরকার। এর আগে আমরা 2001 থেকে 2006 পর্যন্ত যখন জামাত বিএনপি জোট সরকার ছিল, তখন কিন্তু তাদের আমলেই বাংলা ভাই, শায়েক আব্দুর রহমান এদের উত্থান দেখেছিল এবং তাদের নেতৃত্বে এই জেএমবি জঙ্গি গোষ্ঠীর উত্থান হয়েছিল। তো আজকে বাংলাদেশে সেটাই দেখছি, এবং এটা যে বাংলাদেশের আভ্যন্তরীণ একটা সমস্যা সেটা না। এর ফলে দেখা যাচ্ছে যে বিশ্বের ইন্টারেস্ট বেড়েছে। এই যে আমাদের বিভিন্ন দূতাবাসে রাষ্ট্রদূতরা মিটিং করছে, তাদের মধ্যে অনেকে এই মুহূর্তে গতকাল বলেছিলাম দিল্লি গিয়েছিলেন। এখানে কিন্তু এই বাংলাদেশের জঙ্গি উত্থান একটি এজেন্ডা রয়ে যাচ্ছে। এর ফলে ইসরায়েল এখানে আগ্রহী হচ্ছে, ভারতের সাথে তারা কি করবে সেটা আমাদের দেখতে হবে। আমেরিকা নজর রাখছে। আমেরিকা এই মুহূর্তে বাংলাদেশে কোনো কোনো ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেবার কথাও ভাবছে, স্যাংশন দেবার কথা ভাবছে। এই স্যাংশনটা বিভিন্ন পর্যায়ে হতে পারে, যেমন জঙ্গি অর্থায়নের সাথে সংশ্লিষ্ট কাউকে তারা নিষেধাজ্ঞা দিতে পারে, কারো কারো ভিসার ব্যাপারে নিষেধাজ্ঞা দিতে পারে। তো আমেরিকা এটা ভাবছে। আবার আমেরিকা এই জঙ্গি অভ্যুত্থানকে বা এই জঙ্গিদের উত্থানকে কাজে লাগিয়ে বাংলাদেশের কি সর্বনাশ করে সেটা নিয়েও কিন্তু একটা আলোচনা আছে। কারণ এমনও হতে পারে এই জঙ্গিদের উস্কিয়ে দিচ্ছে আমেরিকা, এবং তারপরে এই জঙ্গি দমনের নামে তারা তাদের নতুন কোনো এজেন্ডা বাস্তবায়ন করবে। এটা পৃথিবীর ইতিহাস যদি আমরা ঘাঁটি এই সমসাময়িক সময়, তাহলে কিন্তু আমেরিকার এই অভ্যাসটা আছে। তারাই তালেবান সৃষ্টি করেছিল, আবার তারাই তালেবানের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। তো বাংলাদেশের এই জঙ্গিদের উত্থান খুব সতর্কতার সাথে দেখতে হবে। এবং বিএনপি যেহেতু এই মুহূর্তে দেউলিয়া একটি সরকার, বাংলাদেশের কোনো কিছুর উপর তাদের কোনো নিয়ন্ত্রণ আছে বলে আমার মনে হয় না। তারা মানে সবাই মিলে যেন চাঁদাবাজি, দুর্নীতি, লুটতরাজ, ধর্ষণ, নির্যাতন এইসবের মধ্যেই আছে। একটা দেশকে যে ভালোভাবে চালানো সেই দক্ষতাও তাদের আছে বলে মনে হয় না, সেদিকে তাদের কোনো আগ্রহ আছে তাও মনে হয় না। সমতলে যখন জঙ্গিদের উত্থান, পাহাড়ে তখন অশান্তি পরিলক্ষিত হচ্ছে। আমাদের কেএনএফ, ইউপিডিএফ এগুলো অনেকদিন ধরে অপারেট করছে। নানা রকমের স্থল মাইন পাওয়া যাচ্ছে এই মিয়ানমার সীমান্তে, ভারত চিটাং হিল ট্রাক্স এইসব সীমান্ত এলাকায়। এর সাথে নতুন করে যোগ হয়েছে খুমি পিপলস ফোর্স, কেপিএফ। এই খুমি পিপলস ফোর্স আবার আরাকান আর্মির প্রতিদ্বন্দ্বী। তারা প্রতিদিন আরাকান আর্মির সাথে গোলাগুলি বিনিময় করছে। তো পাহাড় অশান্ত হয়ে উঠছে। এই পাহাড়কে নিয়ে কি ষড়যন্ত্র হচ্ছে সেটাও দেখার বিষয়। যে পাহাড় অশান্ত হচ্ছে এটা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, এর সাথেও আমাদের আশেপাশের দেশগুলো জড়িত। শুরুতেই বলেছিলাম একটা ভিডিও ক্লিপ দেখাবো। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ডেমসা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক নুরুল আলম, তাকে গ্রেপ্তার করা হলো। এমন ভাবে নির্যাতন করা হয়েছে যে তাকে গ্রেপ্তার করে কারাগারে নেওয়া হয়েছে। যখন তাকে কারাগারে নেওয়া হয় তখনই বোঝা যাচ্ছিল যে ভীষণ অসুস্থ, কারণ তাকে ম্যাসিভ পিটানো হয়েছে। এই টর্চারের ফলে সেই রাত থেকে পরের দিন তার লাশ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাকে মৃত পাওয়া গেল। সেই ভিডিও ফুটেজটা দেখে আওয়ামী লীগ আসলে কি করছে, কি করবে, আওয়ামী লীগের ভবিষ্যৎ কি, এটা নিয়ে আওয়ামী লীগের লোকজনের যত না চিন্তা, তার চাইতে আওয়ামী লীগ বিরোধী যারা শক্তি তাদের সারাক্ষণ এক ধরনের মাথা ব্যথা কাজ করছে আওয়ামী লীগকে নিয়ে। আওয়ামী লীগকে নীরব করার জন্য, নিস্তব্ধ করার জন্য, আওয়ামী লীগের গতিপথ রুদ্ধ করার জন্য যা কিছু করা দরকার সবকিছু করা হচ্ছে।
যেমন ধরুন পদ্মা নদীতে বাঁধ দেওয়া হয়েছে। কি বাঁধ দেওয়া হয়েছে? ফারাক্কা বাঁধ। আওয়ামী লীগের ফ্লো যাতে পদ্মা নদী দিয়ে আসতে না পারে এজন্য উজানে, রাজনীতির উজানে এরকম 100টি ফারাক্কার বাঁধ সরকার তৈরি করে রেখেছে। কিন্তু এরপরেও আওয়ামী লীগের জোয়ার, আওয়ামী লীগের ঢেউ সমস্ত সেই বাঁধের যে উচ্চতা সেটাকে অতিক্রম করে তারা রাজনীতির নদী, নালা, খাল, বিল সব টইটুম্বুর করে ফেলছে। কেন কেন কেন? আবার ফারাক্কা বাঁধের সাথে আরো বড় কয়েকটি বাঁধ রয়েছে, যেমন আসওয়ান বাঁধ, খুব বিখ্যাত একটি বাঁধ। এরকম আসওয়ান বাঁধ তৈরি করা হয়েছে তাদেরকে ঠেকানোর জন্য, তারা যেন আসতে না পারে, যেমন প্রকৃতির ভারতবর্ষকে সেই পৃথিবীর সমস্ত আক্রমণ থেকে বাঁচানোর জন্য। তিনটি রক্ষা কবচ রয়েছে। একটি হলো হিন্দুকুশ পর্বত, মানে যে এই হিন্দুকুশ পর্বতমালা শুরু হয়েছে সেই হিন্দুকুশ পর্বতমালা অতিক্রম না করে কেউ ভারতবর্ষে আসতে পারবে না, খুবই দুর্গম। এবং এই হিন্দুকুশ পর্বতমালা যাকে বলা হয় ভারতের একটা রক্ষা কবচ। তো আওয়ামী লীগকে ঠেকানোর জন্য জামাত, বিএনপি, এনসিপি, ইনুস এরা সবাই মিলে তাদের আসার পথে বড় বড় হিমালয়, কিলিমানজারো, আল্পস, হিন্দুকুশ পর্বত এরকম অসংখ্য বাধা তৈরি করে রেখেছে। সেই বাধার মধ্যে তারা এখন সরকারিভাবে নিষিদ্ধ, তারা এখন সংসদের আইন দ্বারা নিষিদ্ধ। তাদের বিরুদ্ধে পত্রপত্রিকা যেভাবে লিখে বলে যে ঘৃণা তৈরি করা হয়েছে, কিন্তু তারপরেও যেভাবে সেই নেপোলিয়ন বোনাপার্ট আল্পস পর্বত অতিক্রম করে ইটালি আক্রমণ করেছিলেন, তারও 2000 বছর আগে, অর্থাৎ নেপোলিয়ন বোনাপার্টের 2000 বছর আগে মহাবীর হানিবল তিনি এই আল্পস পর্বতমালা অতিক্রম করে স্পেন থেকে তিনি ইটালিতে এসে উপস্থিত হয়েছিলেন, রোম আক্রমণ করেছিলেন এবং একটা যুদ্ধে 80,000 লোকে মেরে ফেলেছিলেন। দ্যাট ওয়াজ দ্য, মানে বলা হয় মিজারেবল ওয়ার্স্ট নাইট ফেয়ার এভার মেড ইন দ্য ডিসাইসিভ ব্যাটেল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। তো যাত্রাপথে প্রকৃতি অনেক কিছু তৈরি করে রাখে, কিন্তু যারা এই বাধা অতিক্রম করতে পারে তারা তছনছ করে দেয়। চেঙ্গিস খানের জন্য দুটো বাধা ছিল। একটা হলো তিনি যখন খাওয়ারেজম সম্রাট জালালউদ্দিনের সাম্রাজ্য গুরগাঁও আক্রমণ করেন, তখন পৃথিবীর সবচেয়ে বড় ওয়াল ছিল গুরগাঁওয়ে, ইভেন বেটার দেন কনস্টান্টিনোপল। তছনছ করে দিয়েছিলেন তিনি সেটিকে। আরেকটা গ্রেট ওয়াল, চায়নার যে গ্রেট ওয়াল, বহু ধরে, মানে চেঙ্গিস খানের জন্মের 1000 বছর আগের থেকে এই গ্রেট ওয়াল নির্মিত হয় এবং সেই গ্রেট ওয়াল দিয়ে পুরো বেইজিংকে মানে ঘেরাও করে রাখা হয়েছিল। আবার সেই গ্রেট ওয়ালের মধ্যে বেইজিং শহর, তার মধ্যে আবার আপনারা যারা বেইজিং গেছেন সেখানে দেখবেন রাজাদের বসবাস করার জন্য যে রাজপ্রাসাদ, এটাকে বলা হয় ফরবিডেন সিটি, নিষিদ্ধ নগরী। এমনভাবে সেটা ওয়েল প্রোটেক্টেড করা হয়েছিল যে ওই নগরীতে কেউ প্রবেশ করতে পারে না, নো ওয়ান এক্সেপ্ট পারমিশন। এই জন্য এটাকে বলা হয় নিষিদ্ধ নগরী। সেই চেঙ্গিস খান যখন বেজিং আক্রমণ করেছিলেন, তছনছ করে দিয়েছিলেন, গ্রেট ওয়াল থেকে শুরু করে এই নিষিদ্ধ নগরের ওয়াল তছনছ হয়ে গিয়েছিল। এখন আওয়ামী লীগের বিরুদ্ধে যে সকল গ্রেট ওয়াল তৈরি করা হয়েছে, যে সকল নিষিদ্ধ নগরী তৈরি করা হয়েছে, দ্য গ্রেট ওয়াল অফ কনস্টান্টিনোপল, দ্য গ্রেট ওয়াল অফ গুরগাঁও তৈরি করা হয়েছে, সেইগুলো অতিক্রম করে ছাত্রলীগ জয় বাংলা বলছে, যুবলীগ জয় বাংলা বলছে, মাইরে ফেলাবো, খাইয়ে ফেলাবো বলছে, পোস্টার টানাচ্ছে, মিছিল করছে,
মানে এটা কি ধরনের কথা? কেন এরকম হচ্ছে? হোয়াই? আওয়ামী লীগের কি কোনো মা বাপ নেই? আওয়ামী লীগের কোনো লজ্জা শরম নেই? কোনো ভয় নেই? মানে এরা কেন এই কাজগুলো করছে? এটা নিয়ে আওয়ামী লীগের যারা বিরোধী শক্তি তারা রীতিমতো অবাক হয়ে গেছে যে প্রকৃতির অনেক প্রাণী আছে, অ্যাটলিস্ট সবারই কিছুটা লজ্জা শরম থাকে, কিন্তু আওয়ামী লীগে কি অবস্থা? এই কয়দিন আগে আমরা তাকে তাড়িয়ে দিলাম, আওয়ামী লীগ নিষিদ্ধ, আওয়ামী লীগ কোনোদিন আর বাংলাদেশে ফিরে আসতে পারবে না। কিন্তু এই এত কিছু করার পর আওয়ামী লীগের কোনো লজ্জা নেই, তারা বুক ফুলিয়ে হাসছে, দেশে দেশের বাইরে কথা বলে যাচ্ছে, তাদের মুখ যেটাকে আমরা রাগ হয়ে বলি চোপা, চোপা বন্ধ করা যাচ্ছে না। তো এই যে একটা অবস্থা, সেই অবস্থার প্রেক্ষিতে 2026 সনে 23শে জুন তাদের একটা, যাকে বলা হয় প্রতিষ্ঠা বার্ষিকী। এখন সরকার বলছে যে এটা তো কোনো দলই না, এর কোনো অস্তিত্ব নেই, কিয়ামত হয়ে গেলে আওয়ামী লীগ ফিরে আসতে পারবে না, এর কোনো নামগন্ধ থাকবে না, বাংলাদেশে শেখ মুজিবের নাম, শেখ হাসিনার নাম উচ্চারণ করার মতো কোনো লোক থাকবে না। কিন্তু এর মধ্যে সেই 23শে জুন আসেনি। আমি ভিডিও যখন করছি 22শে জুন রাতে, এর মধ্যে সারা বাংলাদেশে রেড অ্যালার্ট, 6টি জেলাতে সেনাবাহিনী নেমে গেছে, গোয়েন্দা সংস্থার সেই সর্বোচ্চ নেটওয়ার্ক কাজ করছে, সামরিক বেসামরিক রাজনৈতিক নেতা কর্মীরা সবাই জয় বাংলার স্লোগান প্রতিহত করার জন্য রীতিমতো মানে কি বলবো জনযুদ্ধে নেমেছে। ঠিক সেই অবস্থাতে আওয়ামী লীগ অনেকটা রিল্যাক্স মোডে তারা দিল্লিতে বসে তৎপরতা চালাচ্ছে। শেখ হাসিনা দিল্লির যে প্রভাবশালী সাউথ ব্লক রয়েছে, আপনারা জানেন সাউথ ব্লক কাকে বলা হয়। তো সেই সাউথ ব্লকের যারা আছেন তাদের সবার সঙ্গে তিনি সিরিজ বৈঠক করছেন, অল অফ দ্য পলিটিক্যাল পার্টিস, এবং তাকে কারো কাছে যেতে হচ্ছে না। সবাই নরেন্দ্র মোদী থেকে শুরু করে সরকারের কর্তা ব্যক্তি সবাই তার সঙ্গে গিয়ে দেখা করছেন গোপনে। সোনিয়া গান্ধী থেকে শুরু করে অন্যান্য যে সকল নেতা যারা দিল্লিতে যাচ্ছেন, কেউ হয়তো তামিলনাড়ু থেকে আসছে, কেউ হয়তো কলকাতা থেকে আসে, তার সঙ্গে দেখা করছেন। তিনি বলতে গেলে পীরে মা হয়ে গেছেন এখন। মানে তাকে মানে এটা বলতে মেজাজও গরম হয়ে যায়, রাগও হয়ে যায়, হাসিও পায়। আমরা একটা সময় হেসেছিলাম খুব যে মোজাম্মেল বাবু, সাংবাদিক মোজাম্মেল বাবু শেখ হাসিনাকে খুশি করার জন্য বলেছিলেন যে নেত্রী, আমাদের খুব দুঃখ হচ্ছে, আমরা বোধহয় আপনাকে হারাতে যাচ্ছি। তো শেখ হাসিনা খুব আশ্চর্য হয়ে গেলেন, অবাক করার কথা, এ কি নেগেটিভ বললো না পজিটিভ বললো? আচ্ছা কেন 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 হারাতে যাচ্ছি কেন? তখন বললেন যে আপনি তো এখন আর আমাদের জাতীয় নেত্রী নেই, আপনি এখন আন্তর্জাতিক নেত্রী হয়ে গেছেন, এই জন্য এখন আপনি বিশ্ব নিয়ে চিন্তা ভাবনা করবেন, আমরা তো আর আপনাকে পাবো না। তখন শেখ হাসিনা হেসে দিলেন, বলে কি বালক, এ কথা কি কেউ বলে? আচ্ছা রাখো 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 রাখো, খুশিতে টকবক। আচ্ছা দেখেন, সেদিন যেটা স্যাটায়ার করে মোজাম্মেল বাবু বলেছিলেন, এখন ঠিক সেম জিনিসটাই ঘটনাটা ঘটছে। আমেরিকা বলছে, আমেরিকান রাষ্ট্রদূত বলছেন আমরা সবার সঙ্গে যোগাযোগ করছি। ফলে তিনি ব্রেন্ট ক্রিশ্চিয়ানসেন যে দিল্লি গেলেন, তিনি যে শেখ হাসিনার সঙ্গে দেখা করেননি, আপনাকে বলতে পারবেন দেখা করেননি? ভারতে যারা জয়শঙ্কর ছয়শঙ্কর তারা দেখা দেখা করছেন, সেটা ভালো কথা। আমেরিকান যে সমস্ত লোকজন দল বেঁধে খুব সাম্প্রতিক সময় দিল্লিতে আসছে, এই যে মোসাদের যাকে বলা হয় লোকজন, ইসরায়েলের লোকজন, এখন এই যে যে সকল কথাবার্তা হামাস নিয়ে বলছে, তারা যে শেখ হাসিনার সাথে দেখা করেনি, আপনি কি করে বলবেন বলেন তো? ব্রিটিশ যে রাষ্ট্রদূত সারাহ কুক,
তিনি যে শেখ হাসিনার সঙ্গে কথা বলছেন না, দেখা করছেন না, তারপরে আবার তারেক রহমান সাহেবের সঙ্গে দেখা করে কথা বলছেন না, আপনি আমি কি করে জানবো বলেন তো? নরেন্দ্র মোদী শেখ হাসিনার সঙ্গে দেখা করার পর কেন বারবার তিনি 3 থেকে 4 বার তিনি কলকাতাতে এলেন? কেন ভারতের সেনাপ্রধান বর্তমান আগের যে মিস্টার রূপেন ছিলেন এবং বর্তমানে যিনি আছেন, কেন বারবার আসাম ত্রিপুরা আসা যাওয়া করছেন? ফলে শেখ হাসিনা ওখানে বসে তিনি কি করছেন দিল্লিতে বসে, এটা সরকারকে জানতে হবে, আমাদেরকে জানতে হবে। না জানা পর্যন্ত আমরা কিন্তু স্বস্তি পাচ্ছি না। 2 নম্বর হলো শেখ হাসিনার ছেলে, সে যে লন্ডনে আছে, এই আমেরিকাতে আছে, সে তো আমেরিকাতে বসে মেট্রোতে চড়ছে না। আগে একসময় তার মা যখন ক্ষমতায় ছিলেন তখন তিনি অনেকটা রিল্যাক্স ছিলেন। কখনো হাফ প্যান্ট পরে শর্টস পরে তিনি বসতেন, তার প্রিয় একটা কুকুর সেটাকে নিয়ে তিনি পোজ দিতেন, বাংলাদেশে আসতেন কখনো, মানে তিনি জাস্ট এটাকে একটা প্লেজার টাইম হিসেবে ব্যবহার করতেন। কিন্তু এখন তো তিনি সেটা করছেন না, তিনি খুব সিরিয়াস। এবং আপনারা জানেন যে পুরো 2001 থেকে 2006 সনে আমেরিকাতে মার্কিন যে লবিস্ট গ্রুপটা ছিল আওয়ামী লীগের, এর পুরো লবিস্ট গ্রুপটির নেতৃত্ব দিয়েছিলেন সজীব ওয়াজেদ জয়। তার প্রেক্ষিতে আমেরিকার যে গ্রুপটি যারা এসে বাংলাদেশের রাজনীতিতে এস্টাবলিশড হয়েছিলেন, তাদের মধ্যে আমি নাম বলি, জনাব অর্থমন্ত্রী মুহিত, আবুল মাল আব্দুল মুহিত, তার ভাই ডক্টর এম এ মোমেন, তার সঙ্গে সঙ্গে যে সকল আমেরিকান লবিস্টের লোকজন রয়েছেন, সেই ডক্টর তৌফিক এলাহি, মশিউর রহমান, ডক্টর মশিউর রহমান এনবিআর এর চেয়ারম্যান ছিলেন, এস টি ইমাম, ডক্টর এস টি ইমাম, ওই যে সোনালী ব্যাংকের চেয়ারম্যান ছিলেন যাকে বলা হয় ডক্টর কাজী বাহারুল ইসলাম, ডক্টর আবুল বারাকাত, এই পুরো লোকগুলো যে এই যে আমেরিকান লবিস্টের হয়ে এরকম অন্তত পক্ষে 100 জন, দে আর রিনাউন্ড পলিটিশিয়ান, তারা ব্রুক্রেট, আর্মি ব্রুক্রেট, সিভিল ব্রুক্রেট, সবাই তারা যে গ্রাউন্ড ওয়ার্কটা করেছেন 2001 থেকে 2006 পর্যন্ত, ইটস আনবিলিভেবল। এর আমেরিকান পার্টি অ্যাবসলিউটলি নেতৃত্ব দিয়েছেন ওই যে আপনারা যাকে অটিস্টিক বলেন, আপনারা যাকে নিয়ে ঠাট্টা করেন, ট্রল করেন, সেই সজীব ওয়াজেদ জয়। তো সেই 2006 এর পর 1/11 গেল, তারপরে 17 বছর তিনি বিশ্ব রাজনীতি দেখেছেন, বিশ্বের যত রাজদরবার দেখেছেন, তারপর বাংলাদেশের প্রশাসন দেখেছেন। যদি আপনি বলেন টাকা পাচার করেছেন, কামিয়েছেন, টাকা নিয়ে তো তিনি বসে বসে সেই টাকা ছিঁড়ে, মানে গাঁজা খাননি বা ছিঁড়ে ফেলেননি, সেই টাকা তার হাতে আছে। তো সব মিলিয়ে এই জিনিসগুলো যে তিনি করেছেন 2006 থেকে আপনি যদি 2024 পর্যন্ত ধরেন, এই যে সুদীর্ঘ সময়, অর্থাৎ আওয়ামী লীগের 17 বছর, তার আগের 2 বছর, 19 বছর, এই 19 বছর জনাব সজীব ওয়াজেদ জয় তার কি একটা চুলও পাকেনি? তার কি কোনো অভিজ্ঞতা হয়নি? তার কি কোনো বোধ বুদ্ধি হয়নি? এবং সেইগুলো নিয়ে এখন তিনি কি বসে বসে আকাশে তারা গুনছেন আমেরিকাতে? নট লাইক দ্যাট। তিনি যদি 2001 থেকে 2006 পর্যন্ত কোনো সফলতা দেখাতে পারেন, যেটা বিএনপি হাড়ে হাড়ে টের পেয়েছে, জানে, তাহলে সেটা এখন কোন পর্যায়ে আছে। ফলে এগুলো কাউন্ট করতে হবে, তার বাইরে লক্ষ্য করুন যে এই মুহূর্তে আওয়ামী লীগের 3টে গ্লোবাল হেডকোয়ার্টার, 1 নম্বর গ্লোবাল হেডকোয়ার্টার এখন লন্ডন, 2 নম্বর গ্লোবাল হেডকোয়ার্টার হলো এখন কলকাতা, 3 নম্বর গ্লোবাল হেডকোয়ার্টার এখন দিল্লি,
4 নম্বরে নিউ ইয়র্ক, 5 নম্বরে ওয়াশিংটন ডিসি। এখন এই যে হেডকোয়ার্টারের মধ্যে যে একটা কানেক্টিভিটি, এই কানেক্টিভিটি গুলো যেভাবে চলছে, যেভাবে তারা একের পর এক ম্যাটিকুলাস ডিজাইনের যে কাজগুলো করছে, আপনি চিন্তা করেন ডক্টর মোহাম্মদ ইউনূস গেলেন, তার জীবন হারাম করে দিয়েছেন। হাসনাত আব্দুল্লাহ গেল, জীবন হারাম করে দিয়েছেন। এবং নেক্সট টাইম ডক্টর শফিকুর রহমান যখন যাবেন, তার জীবন হারাম করে দেওয়া হবে। তারেক রহমান সাহেব যদি এই ইংল্যান্ডে তিনি যান, কিংবা এই যে নিউ ইয়র্কে তিনি যাবেন, জাতিসংঘ সাধারণ অধিবেশন, সাধারণ পরিষদের অধিবেশন দেখেন, ওই সময়টাতে আওয়ামী লীগ কি বিশ্রী কর্মকাণ্ডগুলো করে। আপনারা মানে আওয়ামী লীগের এই সমস্ত দুষ্টামি আপনারা কল্পনাই করতে পারবেন না। তারা যে লগি উঠে দিয়ে যেভাবে সাপের মতো মানুষ মারছে, আপনি কল্পনা করতে পারেন? যেভাবে তারা বাস পুড়িয়েছে শেরাটনের সামনে গান পাউডার দিয়ে। বাংলাদেশে যে গান পাউডার দিয়ে বাস পুরানো যায়, এটা কেউ কল্পনা করতে পারেন? বাংলাদেশের কোনো রাষ্ট্রদূতের গাড়ি যে ভাঙা যায় মোহাম্মদপুর রাতে, সেই রাষ্ট্রদূত দৌড়ে পালিয়েছেন, বদিউল আলম মজুমদারের বাসায় দেখা করতে গেছিলেন। আপনি কল্পনা করতে পারেন এদের দুষ্টামি, যেখানে আপনার যাকে বলা হয় পিটার ডি হাসকে যে ধাওয়াটা দেওয়া হয়েছে কয়েকবার, সে ভয়ে তার দূতাবাস থেকে বের হতেন না তিনি। এই আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগ মনে করেন যে জনাব তারেক রহমান সাহেব যাবেন নিউ ইয়র্কে, আওয়ামী লীগ কি করছে? যারা মোসকামাতো তারা মোস রেখে দিয়েছে, যারা মানে চুল মিলিটারি স্টাইল রাখতো তারা এখন সেই বাবরি চুল রাখছে। আপনি দেখেন ওই যে ঢাকার মেয়র ছিল খোকন, আমাদের ভাই সাইদ খোকন, সে কিভাবে সে লম্বা চুল রেখে মোস রেখে যেভাবে সে সংগ্রামী ভাষণ দিচ্ছে। ঢাকাতে সাইদ খোকনের ভাষণ আমরা শুনেছি, কিন্তু ওই যে বিদেশে থেকে এখন সে যে ভাষণ দিচ্ছে, আমার কাছে মনে হচ্ছে দ্বিতীয় বঙ্গবন্ধু। এইভাবে তারা তাদের যা কিছু আছে, কারো কাছে হয়তো চাকু আছে, কারো কাছে তরোয়ার আছে, কারো কাছে অস্ত্র আছে, কারো কাছে লাঠি আছে, কারো কাছে যা কিছু আছে সবকিছু তারা শানিত করছে। যার কাছে ড্যামগুড়ি আছে, সেই ড্যামগুড়িও তারা পলিশ করছে ঠিক মতো করে। তাদের যারা বিরোধী শক্তি আছে তাদের সঙ্গে লড়াই করার জন্য, সংগ্রাম করার জন্য, মোলাকাত করার জন্য তারা যাকে বলা হয় মানে কাউকে ছাড় দিচ্ছেন। আপনি চিন্তা করেন, হাসনাত একেবারে তরুণ একজন, হাসনাত আব্দুল্লাহ তরুণ একজন সংসদ সদস্য, যেখানে বিএনপির কোনো লোক তাকে পাত্তা দিচ্ছে না। এনসিপি যে একটা দল, হাসনাত যে একটা নেতা, এটা বিএনপির কোনো লোক মনেই করছে না। তো সেই মানুষটিকে লন্ডনের মতো জায়গাতে আওয়ামী লীগ কতটা কগনিজেন্সি নিয়েছে, কিভাবে মানে ইরানের ড্রোন যেভাবে মানে নাচতে নাচতে, ড্রোন এবং ক্ষেপণাস্ত্র যেভাবে নাচতে নাচতে তেল আবিব আক্রমণ করেছে, যেভাবে ওদের সুপারসনিক মানে সাউন্ড দেখে দেখে, বা সাউন্ড না মানে আমেরিকার যে প্লেনগুলো আছে সেই প্লেনের যে উত্তাপগুলো, হিট, সেই হিটগুলো ডিকটেট করে যেভাবে মানে ক্ষেপণাস্ত্র এবং ড্রোনগুলো, ইরানের ড্রোনগুলো আক্রমণ চলেছে, যেটা ডোনাল্ড ট্রাম্পকে পাগল বানিয়ে ফেলেছে। একইভাবে হাসনাত আব্দুল্লাহর মতো একজন অনুল্লেখ্য মানুষকে, আওয়ামী লীগের তুলনায় অনুল্লেখ্য মানুষকে তারা যে এফোর্ট দিয়ে লন্ডনে যা কিছু করছে এখন নিয়ে, তাকে মামলা দেওয়া, আসামি করা, তাকে ডিম মারা, তাকে দাবরানি দেওয়া, তাকে দৌড় দেওয়া, হিথ্রো এয়ারপোর্ট থেকে শুরু করে এখন পর্যন্ত আর জীবন যেভাবে তছনছ করে দিচ্ছে, তো তাকে যদি হাসনাতের মতো একটা লোককে পেয়ে যদি আওয়ামী লীগ এভাবে বাটাম দেয়, তাহলে তার সাথে বড় বড় যারা আছেন তাদেরকে পেলে কি করবেন আপনি বোঝার চেষ্টা করেন। তো এই যে আওয়ামী লীগের যে অবস্থা, সে অবস্থা আপনি কগনিজেন্সে নেবেন কি নেবেন না, ভাববেন কি ভাববেন না, এটা আপনার একান্ত ব্যক্তিগত বিষয়। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।